সন্তান। বিয়ের 7 বছর পরে রিমার গর্ভে সন্তান এলো। পুরো বাড়িতে খুশির জোয়ার বয়ে গেল। এই সন্তান উত্তরাধিকার এসব করে করে কম জলঘোলা হয়নি। শাশুড়ি মায়ের তির্যক কথা, 2 ননদিনীর কটূক্তি, স্বামীর উদাসীনতা সব মিলিয়ে রিমার জীবনটা নরক হয়ে উঠেছিল। সে বারবার সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করত একটা সন্তানের জন্য। ছেলে বা মেয়ে, একটা সুস্থ সন্তান হলেই তার হবে। কিছুদিন ধরেই তার শরীরটা খারাপ যাচ্ছিল। অবশ্য তার দিকে মনোযোগ দেওয়ার মতো কেউ ছিল না। যেন সে জড় বস্তু, তার বেঁচে থাকা কিংবা মরে যাওয়া সমান কথা। এক সকালে তার ঘুম থেকে উঠতে দেরি হয়, গালে প্রচণ্ড জোরে একটা থাপ্পড়ের অনুভূতি নিয়ে সে ধর্মর করে উঠে বসে। চোখ ডলে দেখে শাশুড়ি মা রুদ্রমূর্তি নিয়ে দাঁড়িয়ে আছেন। বলি, বাপের বাড়ি থেকে কয়টা কাজের মেয়ে নিয়ে এসেছো শুনি? সকাল 8টা পর্যন্ত ঘুমানো, বেয়াদব কোথাকার। বাপ মা কোনো রকম শিক্ষা দীক্ষা দেয়নি? না আছে চেহারা, না আছে গুণ। এখনো পর্যন্ত কোনো নাতি নাতনির মুখ দেখতে পেলাম না। এখনো আমার দিকে তাকিয়ে কি দেখছো? আমার ছেলের অফিসে যাওয়ার সময় হয়ে যাচ্ছে। যাও, শরীরটা একটু নাড়াও, কাজ করে খাও। রিমা তড়িঘড়ি করে উঠে যেতে যেতে শুনতে পেল তার শাশুড়ি মা অনর্গল বলেই চলেছেন, এই মেয়েকে আর ঘরে রাখবো না, আমার ছেলেকে আরেকটা বিয়ে করাবো। উত্তরাধিকার ছাড়া থাকবে নাকি এই বংশ? আজকে এই বেয়ানের সাথে কথা বলতে হবে। রিমার মনের মধ্যে কেমন যেন একটা শূন্য অনুভূতি হতে লাগলো। রিমা দ্রুত রান্নাঘরের দিকে যেতে গিয়ে তার ননদের সাথে ধাক্কা যায়। তার কোলে 3 মাসের ছোট্ট বাচ্চা। স্বামী দুবাই থাকে। বিয়ের পর থেকে সে এখানেই থাকে। চোখ নেই তোমার? নাকি ইচ্ছা করে ধাক্কা মারলে যাতে বাচ্চা কোলে নিয়ে পড়ে যায়? আমার সকালটাই মাটি করে দিলে। এখন সারা দিন খারাপ কাটবে। সকালবেলা বাঁজা মেয়ে মানুষের চেহারা দেখলেই দিন তো খারাপ যাবেই বলে মুখ ঝামটা দিয়ে ননদিনী চলে গেল। টলমল চোখে রিমা রান্নাঘরে গিয়ে সবার জন্য নাস্তা বানানো শুরু করলো। এইভাবে দিনগুলো কাটছিল। বিয়ের প্রথম প্রথম তার অনেক আদর যত্ন হতো। রায়ান নিজেও তাকে অনেক ভালোবাসতো। কিন্তু তারপর কি হতে যে কি হয়ে গেল। বিয়ের 1.5-2 বছর পরে মানুষটা কেমন যেন বদলে গেল। এমনটা হতেই পারে না যে শুধুমাত্র রিমা বাচ্চা জন্মদানে অক্ষম তাই রায়ানের এই পরিবর্তন। সে নিজেকে খানিকটা মানিয়ে নিয়েছিল, কিন্তু শাশুড়ি মায়ের ওই কথাটা বুকে কেমন শুলের মতো বিঁধল। রায়ানকে নাকি আরেকটা বিয়ে দেবে। বাড়ির সকল কাজ থেকে শুরু করে ননদের ছোট্ট বাচ্চার সমস্ত কাপড় চোপড় ধোয়া, বাড়ির সমস্ত রান্নাবান্না, ঘর মোছা, বাজার করা সব কিছু রিমাকেই করতে হয়। তারপর আবার যখন গেস্ট আসার কথা থাকে তখন রিমার উপর দিয়ে টর্নেডো বয়ে যায়। আজ নাকি রিমার শাশুড়ির বোনের ফ্যামিলি আসবে বেড়াতে। সেই উপলক্ষে শাশুড়ি মা লিস্ট ধরিয়ে দিয়েছেন কি কি রান্না হবে। সকলে এলো, কুশল বিনিময় হলো, নাস্তা খাওয়ার হলো, কিন্তু রিমার ডাক পড়ল না। খালাম্মা, রিমা ভাবিকে দেখছি না যে, বলে উঠল রায়হানের খালাতো বোন হৃদিতা। ওর কথা বাদ দে হৃদিতা, একটা কাল লাগিনি আমার জীবনটা ধ্বংস করে দিল। এত বছরে সংসার জীবনে একটা বাচ্চা দিতে পারল না, বাঁজা মেয়ে একটা। হৃদিতা মুখ নিচু করে ফেলল, কারণ সে স্পষ্ট দেখেছে পর্দার আড়ালে ডাইনিং টেবিল গোছাতে গোছাতে সমস্ত কথা রিমা শুনছে আর চোখ মুছছে। আমি আসছি বলে হৃদিতা উঠে গেল। ভাবি, তোমার ফোন নাম্বারটা আমাকে দাও। আমার আগের ফোনে ছিল কিন্তু হারিয়ে ফেলেছি। হৃদিতার নম্বর গলার স্বরে রিমার মনের মধ্যে কেমন যেন একটু লাগলো। অনেকদিন কেউ তার সাথে এই রকম কোমল স্বরে কথা বলে না। কয়েকদিন ধরে রিমার শরীর খারাপটা কারোর মনোযোগে আসতে পারেনি। আজ যখন হঠাৎ করে সে মাথা ঘুরে পড়ে গেল তখনই সবাই একটু হলেও উদ্বিগ্ন হলো। কারণ এই মোটামুটি 7 বছরে রিমা সবসময় তাদেরকে কাজের লোকের মতো সার্ভিস দিয়ে গেছে, কখনো নিজের প্রতি কোনো অ্যাটেনশন চায়নি। শাশুড়ি মা চোখে মুখে পানি দিল। রিমা আস্তে আস্তে চোখ খুলল। কি হয়েছে তোমার? দুপুরে কিছু খাওনি নাকি? অনেক বছর পরে শাশুড়ি তার খাওয়ার কথা জিজ্ঞেস করলো। রিমা আস্তে আস্তে উঠে বসতে বসতে বলল, জানি না মা, শরীরটা কেমন যেন খারাপ লাগছে, গাটা কেমন গুলায়, বমি লাগে, সকালবেলা কিছু খেতে ইচ্ছে করে না, খুব দুর্বল লাগে। শাশুড়ি ননদের দিকে তাকালো। সেদিন ছিল আবার ননদের ছেলেটার মুখে ভাত। সেই উপলক্ষে ছোটোখাটো আয়োজন করা হয়েছে। হৃদিতা উপস্থিত ছিল সেই অনুষ্ঠানে। খালাম্মা, তুমি যদি কিছু মনে না করো আমি ভাবিকে নিয়ে ডাক্তার দেখিয়ে আসতে পারি।
আরে না বোন, এই ছোটোখাটো বিষয়ে ডাক্তার লাগবে না। আসলে অনেক কার্যকর্ম করেছি তো, খাওয়া দাওয়া ঠিক মতো করিনি, তাই হয়তো দুর্বল লাগছে। রিমা বলে উঠল, তুমি বেশি তর্ক করো না রিদিতা, যা বলছে তাই করো, যাও রেডি হয়ে নাও। মা, আমার এসব ডাক্তার হসপিটাল খুব ভয় লাগে, আপনিও চলুন আমার সাথে। তুমি ছোট বাচ্চা নাকি, আর এই অনুষ্ঠান ফেলে আমি কি করে যাব? আচ্ছা খালাম্মা, যেহেতু ভাবি এখন যেতে চাচ্ছে না, তাহলে কালকে বরং অ্যাপয়েন্টমেন্ট ফিক্স করি। তুমিও গেলে, আর আজকে হয়তো অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যাবে না ডাক্তারের। আমার এক বান্ধবীর বড় বোন আছে, উনি খুব ভালো ডাক্তার। আচ্ছা ঠিক আছে, তোরা যা ভালো বুঝিস। পরদিন বিকেলে ডাক্তার জানালো রিমা গর্ভবতী। আনন্দের অতিশয্যে শাশুড়িমা রিমাকে জড়িয়ে ধরলেন, কপালে চুমু খেয়ে। এত বছর পরে তাদের বংশে মেহমান আসছে। হ্যালো রায়ান, তুই গাড়িটা পাঠিয়ে দে তো। কেন? তুমি না কোনো ডাক্তারের চেম্বারে গিয়েছো? বাড়ি থেকে তো কাছে একটা রিক্সা নিয়ে নাও। বেশি বুঝিস না, তোকে গাড়ি পাঠাতে বলেছি, পাঠা। রিক্সায় ঝাঁকুনি হবে, মেয়েটার ক্ষতি হবে। আর শোন, বাসায় আসার সময় অবশ্যই মিষ্টি নিয়ে আসবি। রায়ান কিছুই না বুঝে মায়ের কথায় গাড়ি পাঠিয়ে দিল। শোনো মা, আজকে থেকে কোনো কার্যকর্ম করবে না তুমি, ঠিক আছে? ভারী কাজ তো একেবারেই নিষেধ। অনেক দিন পরে তোমার পেটে আমাদের বংশের উত্তরাধিকার এসেছে, খুব সাবধানে চলাফেরা করবে। পিচ্ছিল মেঝেতে একদম হাঁটাহাঁটি করবে না, সব সময় ফ্ল্যাট জুতা পরবে। আমরা বয়স্ক মানুষ, আমাদের কথা তোমরা শুনতেই চাও না। তারপরেও বলে রাখি, খাওয়া দাওয়া নিয়মিত করবে। তুমি না খেলে আমি জোর করে খাওয়াবো। আমি কাজ না করলে কিভাবে হবে মা? সেসব নিয়ে তোমায় চিন্তা করতে হবে না, বাড়িতে আমি একটা কাজের মেয়ে রেখে দিব। কিছুদিন হয়তো কষ্ট হবে, সেটা আমি আর তোমার ননদ মিলে করে নেব। তোমার একমাত্র কাজ হচ্ছে ঠিকঠাক মতো খাওয়া দাওয়া করা আর পূর্ণ বিশ্রামে থাকা। রিমার চোখে পানি টলমল করতে লাগলো। এত আদর কখনো সে তার শাশুড়ির কাছ থেকে পায়নি। সন্ধ্যায় রায়ান ফিরে এলো। সবাই ড্রয়িং রুমে অপেক্ষা করছে। মিষ্টির প্যাকেটটা টেবিলে রাখলো সে। তুই যা, আগে ফ্রেশ হয়ে আয়, তারপর সব কিছু খুলে বলছি, শাশুড়িমা বলে উঠলেন। রিমার সংবেদ পেয়ে তার আরেক ননদ ও শ্বশুর বাড়ি থেকে চলে এসেছে। হৃদিতাও সাথেই ছিল, তার মাও এসেছে এই খুশির সংবাদ পেয়ে। রায়ান হাত মুখ ধুয়ে ড্রয়িং রুমে এসে বসলো। সবাইকে দেখে তার ভ্রু কুঁচকে গেছে। কি হয়েছে, সবাই এই রকম জটলা পাকিয়ে আছে কেন? ওরে বাবা, তুই বাবা হতে যাচ্ছিস, প্রাণোচ্ছলভাবে হাসতে হাসতে বললেন রিমার শাশুড়ি। রায়ান কিছুক্ষণ চুপ করে থাকলো। কি রে, বুঝতে পারলি না ভাইয়া? আমরা ফুফি হব। এতদিন পর এই সুসংবাদ, তুই এই রকম জড়বস্তুর মতো হয়ে আছিস কেন? নাকি অতি সুখে পাগল হয়ে গেছিস? আমি কিছু বুঝতে পারছি না। মা, তুমি তো রিমার সাথে গিয়েছিলে তাই না? ডাক্তার কি বলেছে, ও গর্ভবতী? হ্যাঁ রে, বলেছে। ওর 2 মাস চলছে, অথচ আমরা কেউ বুঝতেই পারিনি। রায়ান চুপচাপ নিজের ঘরে চলে গেল। সবাই রাতের বেলা খেতে বসেছে। অনেক ডাকাডাকির পরেও রায়ান এলো না। তারপরে তার মা নিজেই ধরে নিয়ে এলো। টেবিলে অনেক ধরনের খাবার। রায়ানের হঠাৎ করে কেন যেন মেজাজটা খারাপ হয়ে গেল। ফাজলামো পেয়েছো তোমরা আমার সাথে? অসভ্যতার একটা সীমা থাকা উচিত। একটা দুশ্চরিত্রা মেয়েকে নিয়ে আহ্লাদীপনা করছো। ঘরে পিনপত নীরবতা ভেঙে হৃদিতা বলে উঠল, এসব কি বলছো তুমি ভাইয়া? তুই চুপ থাক, রিমা কখনোই মা হতে পারবে না। কিন্তু কেন পারবে না? হ্যাঁ, কেন পারবে না বলো? ডাক্তার নিজেই তো বললেন। রায়ানের মাও প্রায় গর্জে উঠে বললেন, সত্যিটা শুনতে চাও? শুনতে চাও তোমরা? চিৎকার করতে লাগলো রায়ান। কারণ আমি কখনো বাচ্চা জন্ম দিতে পারবো না, সেই সক্ষমতা আমার নেই। এখন রিমা যদি গর্ভবতী হয়ে থাকে, তার মানে অন্য কারোর সাথে ওর কোনো প্যাঁচ চলছে। আর এই বাচ্চা নিয়ে তোমরা আহ্লাদীপনা করছো, অন্যের রক্ত নিয়ে তোমরা মাতামাতি করছো। যত সব স্টুপিডের দল। প্রত্যেক জোড়া চোখ ঘুরে গেল রিমার উপরে। সবাই হতবিহ্বল আশা হতো এবং একই সাথে কিংকর্তব্য বিমূঢ়। রিমা হালকা হেসে বলল, মা, কিছু মনে করবেন না। বিয়ের 1 বছর পর থেকেই আমরা বাচ্চা নেওয়ার জন্য চেষ্টা করছিলাম। অনেক চেষ্টা করেছি, অনেক ডাক্তার দেখিয়েছি, আমার সব রিপোর্ট নর্মাল ছিল। রায়ানকে বারবার বলেছি ডাক্তারের কাছে যেতে। ডাক্তার নিজেও বহুবার বলেছে স্বামীকে সঙ্গে নিয়ে যেতে, কিন্তু রায়হান কখনো যায়নি। নিজের দোষ না থাকা সত্ত্বেও আমাকে বাজা উপাধি গ্রহণ করতে হয়েছে। আমি সত্যি জানতাম না
রায়ান কখনো বাবা হতে পারবে কি পারবে না, কারণ সে কখনো আমার সাথে ডাক্তারের কাছে গিয়ে পরীক্ষা নিরীক্ষা করায়নি। তাই তাকেও আমি কখনো দোষ দিতে পারিনি, সব সময় নিজের দোষটাই দেখেছি। তারপর রিদিতা আমার জীবনে আসার আলো দেখালো। সে আমার আগের সমস্ত কাগজপত্র সেই ডাক্তারের কাছে গিয়েছিলাম তাকে দেখালো। তিনি বললেন আমি বাচ্চা জন্মদানে সক্ষম, যদিও তিনি আবারও আমার পরীক্ষা নিরীক্ষাগুলো করান। তারপর তিনি বলেন রায়ানকে বেশ কিছু টেস্ট করতে হবে, কিন্তু রায়ান যে রাজি হবে না তা তো আমি খুব ভালো করেই জানি মা। কিন্তু কেন রাজি হবে না সেটাই একটা খটকা ছিল। তাই রিদিতার পরামর্শে আর এই ডাক্তার ম্যাডামের সহযোগিতায় এই নাটকটুকু করতে হলো। আজকে থেকে আপনারা আমাকে আর বাঁজা বলবেন না। আমি বাচ্চা জন্ম দিই কিংবা না দিই, যেটা আমার পছন্দ। যদি আমি বাচ্চা জন্ম দিতে সক্ষম নাও হতাম, তবুও এইভাবে আপনারা আমাকে কটূক্তি করতে পারেন না। এটা সম্পূর্ণ সৃষ্টিকর্তার হাতে। আমি দেখব এখন আপনার ছেলেকে আপনারা কিভাবে কথা শোনান, কিংবা আপনি আমাকে আরেকটা বিয়ে দেওয়ার কথা চিন্তাভাবনা করেন কিনা। নিজের ছেলেকে তো খুব চাইছিলেন বিয়ে করাতে, যেন একটা সন্তান আসে। এখন দেখুন আমি সন্তান জন্মদানে সক্ষম, কিন্তু আপনার ছেলে পুরোপুরি অচল। হ্যাঁ, এভাবেই বলছি, কারণ আমার ভেতর অনেক রাগ আর ক্ষোভ জমে আছে। এর চেয়ে ভদ্র ভাষা আমি ব্যবহার করতে পারবো না। তাহলে হিসাবটা কি হলো? আমাকে নতুন করে বিয়ে দেবেন? সে যাক, আমি এই বাড়ি ছেড়ে যাব না, এবং আপনারাও আমার সাথে কখনোই আর দুর্ব্যবহার করবেন না। যদি করেন তার ফলাফল ভালো হবে না, বলে রিমা একটা প্লেটে তার খাবার বেড়ে নিয়ে নিজের ঘরে চলে গেল। সব কয়টা চোখ তখন রিমার দিকে বিস্ফারিত হয়ে তাকিয়ে আছে। রায়ান মাথা নিচু করে বসে আছে, আর রিদিতার মুখে কোমল স্নিগ্ধ হাসি। সমাপ্ত। যদি গল্পটি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।